লাকি সেখানে দাঁড়িয়ে যাদের সত্যিটা বলার বা বোঝানোর চেষ্টা করছে তারা কেউই ওর কথা শুনতে রাজি হলো না। লাকিকে মেনে নিতেও চাইল না তারা। সবাই লাকির দিকে তাকিয়ে এমন ভাব করছে যেন সে বানিয়ে সব আজগুবি গল্প বলছে। যে যেমন পারলো লাকির সাথে ঠাট্টা করার চেষ্টা করলো, আর সেসব শুনে লাকি খুব রেগে গেল। এতক্ষণ তারা তাকে নিয়ে ইয়ার্কি করেছে, লাকি মেনে নিয়েছে, কিন্তু এখন তার পরিবারকে নিয়েও খোঁটা দেওয়া হচ্ছে, খারাপ কথা বলা হচ্ছে, যা লাকি মেনে নিতে পারলো না। এবার সে খুব রেগে গিয়েই সবার উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো, আমাকে নিয়ে যা খুশি বলছো আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার পরিবার সম্পর্কে খারাপ কথা বলো না। আমার পরিবার সম্পর্কে তোমরা কিছুই জানো না। আমি যে পরিবার থেকে এসেছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা যা জামা কাপড় পরো, যা খাও, যা দেখো, যেখান থেকে চিকিৎসা করাও, যেখান থেকে পড়াশোনা করে এসেছো, একটা বাড়ি থেকে শুরু করে একটা গাড়ি পর্যন্ত, যা তোমাদের পরিবার কিনছে, এমনকি তোমাদের জামা কাপড় সেলাই করার জন্য একটা সূচ থেকে সুতো পর্যন্ত সবকিছু আমার পরিবার তৈরি করে। তাই এখন থেকে আমার পরিবার নিয়ে আর একটা কথাও বলো না। লাকি এই কথা বলতেই সকলে থ হয়ে যায়। হঠাৎ এক সেকেন্ডের জন্য আনন্দময় বাবুর ওয়ার্ডে যেন পিন ড্রপ সাইলেন্স নেমে আসে। তারপর গোটা ঘরের সকলে হেসে ওঠে। যারা এতক্ষণ লাকিকে নিয়ে মজা করেনি তারাও হো হো করে হাসতে শুরু করে। ছেলেরা আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। একজন বলে, আরে এই পাগলটা আবার কি বলছে, এ তো দেখছি হাসিয়ে হাসিয়ে আনন্দময় বাবুকে সুস্থ করে তুলবে। আর একজন বলে, ভাই তাড়াতাড়ি ফোনটা বের কর, এখনই একটা লাইভ শুরু করি। লাকির রিল তৈরি করে রাখলে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হবে, প্রচুর ভিউজ হবে। খুব মজার সঙ্গে আরেকটা ছেলে যোগ করলো, ভাই এটা দেখছি সত্যিকারের ফেকু, এরকম ফেকু আমি আগে দেখিনি ভাই। এর কথা শুনে তো দেখছি লায়ন্স গ্রুপের লোকজন এর পায়ে পড়বে। কেউ লাকির কথা বিশ্বাস করতে পারলো না। ভিড়ের মধ্যে একমাত্র একজনই লাকির কথা বিশ্বাস করছে, আর মন দিয়ে সে সেই কথাগুলো শুনলো। সেই মেয়েটা হলো রাধিকা। এমন সময় লাকির কলেজের আর একজন অধ্যাপক বললেন, দেখো লাকি, তুমি যে এনজিওতে ওই 6,30,000 টাকা ডোনেট করেছিলে, সেখান থেকে ইতিমধ্যেই কলেজের তরফ থেকে ওই টাকাটা উদ্ধার করা হয়েছে। এখন বাকি টাকা যদি তুমি এখন ফেরত না দাও তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। লাকির উত্তর, আমি তো আপনাদের অনেকবার বললাম ওই টাকা আমার নিজের, আমার পরিবারের। আনন্দময় স্যারের টাকা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, না তো ওই টাকার বিষয়ে আমি কিছু জানি, না আমি ওই টাকা নিয়েছি। লাকি মনে মনে ভাবলো এদের আর এই সব কথা বলে লাভ নেই। এবার সে তার আস্তিন থেকে একটা কার্ড বার করতে চাইল, যা দেখলে কোনটা দুধ আর কোনটা জল সব পরিষ্কার হয়ে যাবে। সবাই বুঝতে পারবে লাকি আসলে কতটা বড় লোক। এই ভাবতে ভাবতেই লাকি তার পকেট থেকে নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ডটা বের করে 2 আঙ্গুলের মাঝে রেখে সবাইকে দেখিয়ে বলে, এটা নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ড। যে কোনো মেশিনে বসিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এতে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে কলেজের অন্তত শতাধিক বিল্ডিং তৈরি করা যাবে। এটা কোনো একটা মেশিনে সোয়াইপ করুন, তারপর আপনাদের আমি ম্যাজিক দেখাবো। কিন্তু তারপরেও যদি কেউ আমাকে বা আমার পরিবার নিয়ে আর একটা কথাও বলে তাহলে তার অবস্থা আমি খারাপ করে দেব। সেখানে দাঁড়িয়ে থাকা কেউই কখনো জীবনে নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ড চোখে দেখেনি। এই পাওয়ারফুল কার্ডের কথা শুনেছে সবাই, আজ তারা প্রথমবারের মতো একবার দেখলো। লাকি কার্ডটা বের করতেই ছেলেগুলো এক এক করে বলল, দেখি একবার, এই আমি দেখি, এই একবার আমাকে দে তো। কবি বক্সিও থাকতে না পেরে বেশ ভারী গলায় বলে ফেললেন, বহুদিন আগে আমি একটা প্লাটিনাম কার্ড দেখেছিলাম, নতুনগুলো কিরকম করেছে দেখি তো একবার। যারা কার্ডটা দেখার সুযোগ পেল না তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, এই ছেলেটা কি পাগল হয়ে গেছে? আর একজন বলল, ভাই, নিউ সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যে পরিমাণ টাকা লাগে তা দিয়ে শহরটা কেনা হয়ে যাবে, এ আবার কোথা থেকে একটা প্লাটিনাম কার্ড এনে দেখাচ্ছে। তৃতীয় জন যোগ করলো, না না ঠিক আছে, ও আমাদের সাথে খেলতে চাইছে, ঠিক আছে খেলুক, ওকে খেলতে দে, কতক্ষণ এই খেলা চলে সেটা দেখতে চাই। এই হাসপাতালেও নিশ্চয়ই একটা কার্ড সোয়াইপিং মেশিন থাকবে, দাঁড়া আমি আবার খোঁজ নিয়ে দেখি, পেলে নিয়ে চলে আসবো।
কিছুক্ষণ পরেই ছেলেটা সেখানে সোয়াইপিং মেশিন নিয়ে পৌঁছে যায়। দৃষ্টি নিজেই সেই কার্ডটা হাতে নিয়ে মেশিনে ঢোকানোর চেষ্টা করে, আর লাকি চুপচাপ দাঁড়িয়ে মজা দেখতে থাকে। তার চোখের মধ্যে অদ্ভুত এক শান্তি দেখা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, আর লাকি ভাবলো সে পিন নাম্বার দিলেই তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখানো হবে, আর সেখানে দাঁড়িয়ে থাকা সকলে জ্ঞান হারাবে। সবাই লাফিয়ে লাফিয়ে লাকির দিকে আসবে আর তার পা ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে। আবার যে তার ভালো সময় আসছে সেটাই লাকি মনে করছে। তার সাথে যারা যারা খারাপ ব্যবহার করছে তারা এবার সত্যিটা জানতে পারবে। এদিকে দৃষ্টি কার্ডটা মেশিনে ঢুকিয়েই লাকির দিকে একবার তাকায়। সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটা লেখা দেখা যায়, দিস কার্ড ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল। ব্যাস, আর দেখে কে, দৃষ্টি আরো সুযোগ পেয়ে যায়। লাকিকে সে বলে, আরে এটা কি সত্যি প্লাটিনাম কার্ড নাকি ছেদ কোনো ব্যাংকের কার্ড? এত উন্নত একটা মেশিনে কার্ড ঢোকানোর সাথে সাথেই বলছে আনঅ্যাভেলেবল। এ আবার কি রে ভাই? শুধু দৃষ্টি কেন, এক এক করে সবাই লাকির সাথে মজা করতে থাকে। এদিকে লাকি যেন হতভম্ব হয়ে যায়। সে ভাবতে থাকে এটা কিভাবে হতে পারে। এতদিন সে এতবার কার্ডটা ব্যবহার করেছে, ওই এমন তো হয়নি, তাহলে আজ কি হলো? লাকির মনে ঘোরাফেরা করতে থাকে হাজার একটা প্রশ্ন। এই তো কয়েকদিন আগেই সেই কার্ডটা দিয়েই একটা ফ্ল্যাট কিনেছে, তাহলে আজ হঠাৎ এমন হলো কেন? দৃষ্টির কথা যেন সে বিশ্বাসই করতে পারছে না। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে লাকি নিউ সিটি ব্যাংকের ম্যানেজারকে ফোন করলো। তিনি ফোন তুলতেই লাকি জিজ্ঞেস করলো তার অ্যাকাউন্ট ও প্লাটিনাম কার্ডের ভ্যালিডিটি সম্পর্কে। ম্যানেজার উত্তর দিলেন, লোক স্যার, আমাকে ক্ষমা করবেন, আপনার অ্যাকাউন্টটা যেহেতু একটা ফ্যামিলি অ্যাকাউন্ট, তাই ওটা মাত্র আধ ঘন্টা আগেই ব্লক করা হয়েছে, আর আপনার ফ্যামিলির লোকই এটা ব্লক করিয়েছে। এখন আপনি আর এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। ব্যাংকের ম্যানেজার ফোনটা রেখে দিতেই লাকির মাথাটা যেন ঘুরে গেল। সে মনে মনে বলতে লাগলো, কি আমার পরিবার আমারই অ্যাকাউন্ট ব্লক করিয়ে দিল? এত তাড়াতাড়ি তারা আবার আমার বিরুদ্ধে চলে গেল? এটা আমার কাকা ছাড়া আর কারো কাজ নয়। লাকি বুঝতে পারলো না সে কি করবে। তারপর নিজেকে সে শান্ত করলো। সরাসরি কাশীনাথ অধিকারীকে ফোন করলো। কাশীনাথ বাবুকে লাকি ফোনে জিজ্ঞেস করলো, কাশীনাথ বাবু, আমার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে কেন? লাকির কথা শুনে কাশীনাথ বাবু যেন আঁতকে উঠলেন। তিনি লাকিকে বললেন, কেন ব্লক করা হয়েছে তা তো আমি বলতে পারবো না লাকি বাবু, তবে তুমি কার্ডটা হাতে পাওয়ার কয়েকদিনের মধ্যেই 20 কোটি টাকা খরচ করে ফেলেছো। টাকাটা খুব বেশি না হলেও খুব একটা কমও নয়। তাই নিয়ে তোমার পরিবারে অনেক অশান্তি হয়েছে। তোমার কাকা বলেছেন এখনই তোমার হাতে কার্ড তুলে দেওয়াটা ঠিক হয়নি। তোমার বয়স কম, টাকার মর্ম বুঝতে পারছো না, তাই ভুলভাল খরচ করে ফেলছো। আশার বাণী শোনাতে গিয়ে কাশীনাথ বাবু লাকিকে আরো বললেন, তবে তোমার অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য ফ্রিজ করা হয়েছে, খুব শিগগিরই এই ফ্রিজ উঠে যাবে, তখন তুমি আবার কার্ড ব্যবহার করতে পারবে। এই কথা শুনে লাকি কাশীনাথ বাবুর মুখের উপরে ফোনটা কেটে দেয়। তারপর সে ভাবতে থাকে তার ভাগ্যটাই খারাপ। যখন প্রয়োজন হলো তখনই সে কার্ডটা ব্যবহার করতে পারলো না। তার মনে হলো যখন তার নিজের পরিবারকে সব থেকে বেশি দরকার পড়ল তখনই তার পাশে কেউ দাঁড়ালো না। ভাগ্যের কি পরিহাস। দৃষ্টি তখন লাকির কাটা ঘায়ে নুন ছেটানোর চেষ্টা করে বলে, কি লাকি, ফোনে কথা বলা হয়েছে? এখনো কি তুমি আমাদের কাছে প্রমাণ করতে চাও যে তুমি কত বড় পরিবার থেকে এসেছো? তা প্রমাণ কোথায়? এমন কি কেউ আছে যিনি প্রমাণ দিতে পারেন যে তুমি কত বড় লোক ঘরের ছেলে? লাকির মুখ চুন হয়ে গেছে, যা দেখে দৃষ্টি মনে মনে সব থেকে বেশি খুশি হলো। বাকিরাও লাকিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। একের পর এক খারাপ কথা তার উদ্দেশ্যে বলতে থাকে। লাকির মনে হলো সবাই তার অসহায়তার সুযোগ নিয়ে বাজে বাজে কথা বলছে। সে বলল, সত্যি যদি আজ ওদের দেখাতে পারতাম আমি কে, তাহলে ওরা বুঝে যেত। লাকির খুব আফসোস হলো। তার মনে হলো এই কয়েক দিনে সে যেন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। সে বলল, ফ্ল্যাটটা কিনলাম ঠিক ছিল, আবার ওই বাংলোটা যে কেন কিনতে গেলাম? এমন সময় রাধিকা লাকির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, লাকি। লাকিকে নিয়ে সে যে কতটা চিন্তিত তা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।
রাধিকার ডাক শুনে লাকি কোনো উত্তর দিল না। খুব গম্ভীর হয়ে গেছে সে, আর ওখান থেকে চলে যাওয়ার কথা ভাবল। কিন্তু তাকে এখন চলে যেতে দেবে কে? সবাই যে তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, সে টাকা বের না করা পর্যন্ত যে ছাড় নেই তা ভালোই বুঝতে পারলো লাকি। কলেজের সেই অধ্যাপক তখন বললেন, লাকি দেখো, তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। তুমি চুপচাপ এখনই আমাদের টাকাটা ফেরত দিয়ে দাও, না হলে আমরা তোমাদের দুজনকেই পুলিশের কাছে ধরিয়ে দেব। সে সময় একটা ছেলে বলে ওঠে, হ্যাঁ, ওকে পুলিশের হাতে না দিলে ও কিছু বলবে না। আর একটা ছেলে বলে, পুলিশের ডান্ডা পিঠে পড়লেই বাপ বাপ করে সব স্বীকার করে নেবে। দৃষ্টি বলে, কি লাকি, তাহলে আমরা পুলিশ ডাকছি? পুলিশ ছাড়া এই সমস্যার সমাধান বোধহয় কেউই করতে পারবে না। সবাই যা বলছে তার বিরোধিতা করতে চাইলেও লাকির হাত পা বাঁধা এখন। তার আসল শক্তি ব্যাংকের অ্যাকাউন্টটাই যে বন্ধ করে দেওয়া হয়েছে। রাধিকার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল লাকি। লাকির বেপরোয়া ভাব দেখে খুব রেগে গেছেন কবি বক্সি। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, ভালো কথায় লাকি স্বীকার করবে না, তোমরা এবার পুলিশ ডাকো। কবি বক্সি অনুমতি দেওয়ার সাথে সাথেই কয়েকটা ছেলে গিয়ে পুলিশকে ডাকতে যায়। রাধিকা তখন চিৎকার করে বলে, না, লাকির কোনো দোষ নেই, ওকে পুলিশে দেবে না, আমি ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম। রাধিকা যে কোনো উপায়ে লাকিকে বাঁচাতে চাইল। তার জন্য তার যা ঠিক মনে হলো সে তাই করলো। রাধিকার চিৎকার শুনে আনন্দময় বাবুর ওয়ার্ডে যেন ক্ষণিকের জন্য শান্তি ফিরে আসে। সবাই চুপ করে রাধিকার দিকে তাকিয়ে থাকে। রাধিকার এই কথা শুনে আনন্দময় বাবু খুব রেগে গেলেন। তিনি ধমক দিয়ে বললেন, রাধিকা, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না, এই পাগলটার সাথে পাগলামি করো না। রাধিকা তখন স্যারের কাছে মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করে বলে, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনার ফোন চুরি করেছি, আপনার কার্ড থেকে টাকাও চুরি করেছি, আমি একাই এই সব কিছু করেছি। আমার পরিবার খুব গরিব বলে বাধ্য হয়ে আমাকে এই সব করতে হয়েছে। আনন্দময় বাবুর সামনে রাধিকা যেন ভেঙে পড়ল। কবি বক্সি জিজ্ঞেস করেন, তুমি কি সত্যি এই সব কিছু একা করেছো? দেখো রাধিকা, তুমি এখন জোর করে লাকিকে বাঁচানোর চেষ্টা করো না। রাধিকা তখন প্রমাণ দেখানোর জন্য আনন্দময় বাবুর ফোনটা তুলে দেখায় এবং বলে, হ্যাঁ, আমি একাই সব করেছি, দেখছেন না স্যারের ফোনটাও আমার হাতে আছে। দৃষ্টি যদি এটা না দেখতো তাহলে হয়তো আমি মানতেই চাইতাম না। আর 20 লাখ টাকা কোনো ছোটখাটো চুরি নয় যে আমি অন্য কারো অপরাধ নিজের মাথায় নেব। সবার মনে হলো রাধিকার কথাটা ঠিক, তার কথায় একটা যুক্তি আছে। কবি বক্সি তখন বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, তাই যদি হয় তাহলে তুমি আমাদের সাথে এখনই থানায় চলো। তারপর তিনি কয়েকটি মেয়েকে ইশারা করলেন রাধিকার হাতটা ধরার জন্য। মেয়েগুলো রাধিকার চুলের মুঠি ধরে তাকে পুলিশের কাছে নিয়ে যেতে চাইল, কিন্তু লাকি তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। এই প্রথম লাকি রাধিকার চোখে এত সাহস দেখল। এদিকে রাধিকাও কোনোভাবে মেনে নিতে পারেনি যে লাকি যা করেনি তার জন্য তাকে থানায় যেতে হবে। তাই সে পুরো দোষটাই নিজের ঘাড়ে নিয়ে নিল। তবে 20 লাখ টাকা সে কিভাবে দেবে তা ভেবে পেল না রাধিকা। আর সেই টাকা দিতে না পারলে তার কি শাস্তি হবে তারও কোনো ধারণা নেই তার। কিন্তু তা বলে রাধিকার চোখে বিন্দুমাত্র ভয়ও নেই। লাকিও তার ভালোবাসার জন্য যেন সে পুলিশের যে কোনো শাস্তি হাসি মুখে মেনে নিতে রাজি আছে। রাধিকা খালি মন থেকে শান্তি পেল। তার মনে হলো লাকির জন্য জেলে যাওয়াও পুণ্যের কাজ। রাধিকা ভাবল, তার যাই হোক, লাকি মুক্তি পেলেই সে শান্তিতে থাকতে পারবে। এদিকে লাকির মন অশান্ত হয়ে উঠল। যে রাধিকা এত দুর্বল, সে তাকে বাঁচানোর জন্য যে এত বড় পদক্ষেপ নেবে তা ভাবতেও পারেনি লাকি। লাকি ভেবে পেল না কিভাবে সে রাধিকাকে এই অবস্থা থেকে বাঁচাতে পারবে। যদিও দোষ তো কারুর নয়, না রাধিকার না লাকির। আর ফোনটাও তারা একটা সৎ উদ্দেশ্যেই নিয়ে এসেছিল, যেটা এখন আর তাদের পক্ষে বলাটা সম্ভব নয়। তবে যাই হয়ে যাক, রাধিকার ঘাড় থেকে এই দোষ নামাতে চাইল লাকি। এবার তাহলে কি করবে লাকি? রাধিকাকে কি বাঁচাতে পারবে সে, নাকি এবার সে দোষটা নিজের ঘাড়েই নেবে? এর পরের গল্প জানতে হলে